ফেব্রুয়ারি মানেই বাতাসে নতুন বইয়ের গন্ধ। ফেব্রুয়ারি মানে বছর ঘুরে আবারও আসা প্রাণের মেলার স্পন্দন, যে মেলায় না আসলে অসম্পূর্ণ থেকে যায় বাঙালিয়ানা। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাণের মেলা ২১-এর মেলা অনুষ্ঠানে। অমর ২১শে বইমেলা ২০২৫ থেকে আপনাদের সাথে রয়েছি আমি তানজিবা নওরিন। থাকবো পুরোটা সময় জুড়ে, কথা বলবো পাঠকদের সাথে, লেখক প্রকাশকদের সাথে, আর দেখে নেব এবার অমর ২১শে বইমেলা ২০২৫-এর প্রাণবন্ত আমেজ। এবারের বইমেলায় প্রায় তো অর্ধেক চলে গেল, তো এখন পর্যন্ত পাঠকের উপস্থিতি কেমন দেখছেন? বা আজকে তো ছুটির দিনে হিসেবে কেমন দেখছেন? অন্যান্য দিনের তুলনায় বেশি বা কম, কি মনে হচ্ছে? বিগত দিনে মেলার অভিজ্ঞতা থেকে বলতেছি যে বিগত দিনে প্রথম থেকে যেভাবে পাঠক থাকে তার তুলনায় অনেক বেশি এবার পাঠকের সমাগম বেশি হচ্ছে আমাদের এখানে। আজকে একটু ভালো, অন্যান্য দিনের চেয়ে আজকে ছুটির দিন হিসেবে ভালোই। আর 15 তারিখের পর মেবি ভালো হতে পারে বেচাকেনা। দর্শক, এই মুহূর্তে আমরা আছি আজব প্রকাশনীর সামনে, কথা বলবো লেখক প্রকাশক জয় শাহরিয়ারের সাথে। ভাইয়া কেমন আছেন? ভালো আছি। ভাইয়া, এবারে বইমেলায় আপনার নতুন বই এসেছে, আমরা জানি বইটি আপনার হাতে আছে। বইটি সম্পর্কে আমাদেরকে কিছু বলবেন, আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি। আচ্ছা, এবার আমার যে বইটি এসেছে সেটার নাম হচ্ছে সুর ছাড়া কবিতারা। আমি যেহেতু মূলত গানের মানুষ, আমার কবিতারা আসলে শুরু হয়ে গান হয়ে যায়। গত ২০-২২ বছরে যেই কবিতাগুলো শুরু করা হয়নি, সেই কবিতাগুলো একসাথে করে সংকলন সুর ছাড়া কবিতারা। নামের মধ্যেই আসলে এর ভেতরের গল্পটা দেয়া আছে। এটা আমার তৃতীয় কাব্যগ্রন্থ। প্রায় অনেক বছর পর, প্রায় ১৩ বছর পর আমার কোনো কবিতার বই আসলো। এর আগে গত ৩ বছর আমি গানের মানুষদের নিয়ে কাজ করেছি। কুমার বিশ্বজিতের বায়োগ্রাফি শুরু করেছিলাম ২০২১-এ, ২২-এ করেছি, ২২-এ করেছি বিশ্বদারটা, ২৩-এ করেছি আয়ুব বাচ্চুকে নিয়ে রূপালী গিটার, আর গত বছর করেছিলাম সঞ্জীব দাকে নিয়ে সঞ্জীবনামা। এবার আমি আমার মৌলিক লেখায় ফিরলাম। এর আগে আমার সত্যি বলছি এসেছিল ২০২১ সালে। তার মানে ভাই, আমাদের শোনা অনেক গানই আসলে আপনার হাত দিয়ে বেরিয়েছে। তো এই বইয়ের কবিতা কখনো কি সুরে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে? সম্ভাবনা মনে হয় নাই, কারণ তাহলে গত ২০-২২ বছর এগুলি শুরু হতো। আর সাধারণত আমার যেগুলি গান সেগুলি তো আমার আসলে নিজেরই লেখা থাকে। সেক্ষেত্রে মোস্ট অফ দ্য কেসেস আমার কবিতাগুলো শুরু হয়ে যায়। তো এগুলি সেই সুর ছাড়া কবিতারা, এবং এটা বোঝাই যাচ্ছে গত ২২ বছরে মাত্র ৫৩টা কবিতা আছে এখানে। তার মানে এরকম সংখ্যা খুব কম, তাই এটা বাড়ার সংখ্যা যেমন সম্ভাবনা কম, আর এগুলি থেকে শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে বলা যায় না, কখনো যদি হয়ে যায় হতে পারে। ২২ বছর লম্বা একটা সময়, তো এই সময়ে তো লেখনীতেও পার্থক্য এসেছে। অবশ্যই। হ্যাঁ, তার মানে কি আমরা আপনার এই ২২ বছরের জার্নি কিছুটা বুঝতে পারবো কবিতাগুলো পড়লে? এটা আসলে পারা যাবে। এখানে একটা ম্যাচুরিটির বিষয় আছে, এবং আমার এই বইটাতে বেশিরভাগ কবিতাতেই সাল দেয়া আছে, কোন সময়ে লেখা। ফলে আমার মানুষ হিসেবে, লেখক হিসেবে এই যে বেড়ে ওঠা বা গড়ে ওঠা, তার একটা প্রতিচ্ছবি এই লেখাগুলিতে পাওয়া যাবে। এবং বিভিন্ন সময়ে যে ভাবনার যে বদল ঘটে মানুষের, চারপাশের একটা যে প্রভাব থাকে মানুষের লেখায়, সেটা খুব ভালোভাবেই বোঝা যাবে। ধন্যবাদ ভাইয়া। সবশেষে জানতে চাইবো এবারে বইমেলা নিয়ে আপনার প্রত্যাশা। অনেকেই বলছেন এবারে বইমেলার আমেজটা একটু অন্যরকম, সবকিছুতেই একটু ভিন্নতা আছে। এটার সাথে আপনি কতটুকু একমত পোষণ করছেন এবং প্রত্যাশা কি, সেটা ছোট্ট করে বলবেন। বইমেলা তো আমাদের প্রাণের মেলা। এখানে আমরা প্রতি বছর অপেক্ষা করি একটা মাসের জন্য। আমরা উৎসবের মতো সময় কাটাই। এটা আমাদের ঈদের মতন। আর আসলে খুব বেশি পার্থক্য আমি যে দেখছি তা না। আমার কাছে মূল বিষয়টা তো এক, আমাদের যে ঐতিহ্য, আমাদের যে কৃষ্টি এবং আমাদের যেই বোধ নিয়ে এই মেলাটা হয়, সেই বোধের তো আসলে বদলের কোনো জায়গা নাই। তবে অবশ্যই একটা পরিবর্তিত পরিস্থিতিতে এবারে মেলা হচ্ছে, ফলে আমাদের আশাটা অনেক বেশি। আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই, সে বাংলাদেশের পথে আমরা হাঁটতে চাই। আশা করি বই মেলাটা তার পথে একটা সুন্দর উদাহরণ হয়ে থাকবে। আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার কথা বলবো একজন পাঠকের সাথে। ভাই, আপনার নাম কি? আমার নাম হিমেল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার কেমন আছেন? জি, আমি ভালো আছি। এবারের বইমেলায় কি আজকেই প্রথম আসা হলো? জি, এই বছরে প্রথম আসা হয়েছে আজকে। এখনো বই কেনা হয়নি তেমন একটা, আজকে ঘুরে দেখছি শুধু। কি ধরনের বই পছন্দ করেন পড়তে, বা কি ধরনের বই বেসিক্যালি কিনতে এসেছেন? আমি মূলত ক্লাসিক্যাল বই পড়ি,
আপনার আধুনিক বইয়ের প্রতি আমার তেমন একটা আকর্ষণ নাই। আমার পছন্দের রাইটার হচ্ছে সত্যজিৎ রায়, সমরেশ মজুমদার, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমি মূলত এনাদের বই পড়ি। এবারে বইমেলার আমেজ অনেকেই বলছেন যে অন্যান্য বছরের থেকে অনেক আলাদা, স্টলগুলো সুন্দর, বিশেষ করে অনেকেই বই কিনুক আর না কিনুক বলছে যে স্টল খুব সুন্দর, এবারে বইমেলা ঘুরে আসা দরকার। তো মানে এটা কি আপনার কাছে মনে হয়েছে? যে পাঠকদের জন্য বইমেলাটা আসলে একটা মানে বইয়ের বাজার বলা যায়। আর যারা পাঠক না, তারা বইমেলা অনেকে ঘুরতে এসে হয়তো বাসায় যাওয়ার সময় একটা কি দুইটা বই নিয়ে যায়। তো পাঠকরা বই কিনে, যারা পাঠক না তারাও বই কিনে ঘুরতে এসে। এখন অনেকে আসে ছবি তুলতে, যার যেরকম ইচ্ছা থাকে, উদ্দেশ্য থাকে, সেই বইমেলায় সেভাবে ঘুরে দেখে। ধন্যবাদ ভাইয়া, সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, কথা বলবো আরো একজন পাঠকের সাথে। আপু, আপনার নাম কি? তায়েবা সাবরিন। কেমন আছেন? জি, ভালো আছি। এবার কি বইমেলায় আজকে প্রথম আসা হয়েছে? জি, আজকে প্রথম। অনেকেই বলছেন যে এবারের বইমেলার আমেজ একেবারেই অন্যান্য বইমেলা থেকে আলাদা, বা স্টলগুলো অনেকটা আলাদা। হ্যাঁ, আপনার কাছেও কি এরকমটাই মনে হয় কিনা, বা কি মনে হয় সেটা একটু বলবেন। আচ্ছা, আমার কাছেও মনে হয়েছে যে গত 2 বছরের তুলনায় এবছর স্টলগুলো বা পরিবেশটা আগের থেকে বেটার। ভালো লাগছে মেলায় ঘুরতে। বই কি কিনেছেন? না, এখনো পর্যন্ত কেনা হয়নি, দেখছি। কি ধরনের বই পড়তে বেশি পছন্দ করেন? সেরকম কোনো নির্দিষ্ট, আমি আসলে উপন্যাস পড়তে বেশি পছন্দ করি, কাব্যগ্রন্থ, এটাই। আচ্ছা, ঠিক আছে আপু, সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে আছি নান্দিক প্রকাশনীর সামনে। কথা বলবো লেখক, কবি, আবৃত্তি শিল্পী এবং নান্দিক প্রকাশনীর প্রকাশক ইসমত শিল্পী আপুর সাথে। আপু, কেমন আছেন? এই তো ভালো। আপু, এবারের বইমেলায় আপনার বই একটি আসতে যাচ্ছে, প্রকাশিতব্য যদি কোথাও মায়ায় রহিয়া যায়। বইটি কবে আসছে বা বইটি সম্পর্কে আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি। এই বইটি আখ্যান গদ্য, মানে দর্শন গদ্য। আমাদের আসলে জীবনের কিছু দর্শন থাকে। এখন আমরা মানে বয়স সংখ্যা মাত্র আমরা বলি, কিন্তু বয়সের নিজস্ব কিছু অভিজ্ঞতা আছে, কিছু পর্যবেক্ষণ আছে। এটা আসলে মানে সবকিছুর মূল হলো আমাদের পাঠাভ্যাস, মানে বই পড়া। আমরা তো ছোটবেলা থেকেই বুঝে গেছিলাম যে মানে আমাদের শেখাতে হয়নি যে ক্লাসের বইয়ের পাশাপাশি বা চুরি করেও আমরা কিন্তু যদি বলি যে কি বলে সাইড বই না কি যেন বলে, আউট বই এখন শুনি, কিন্তু তখন আমরা মনে করতাম যে এগুলোই শিক্ষণীয়, যে চীনা এগুলোই গল্প। আমাদের মানে পাঠ্য বইগুলোর পাশাপাশি এগুলো ম্যান্ডেটরি এগুলো পড়াটা তো আসলে উপকারীও, মানে অনেক ইয়া থাকে জীবনের, কি বলে শিশু বয়সের যে গল্পের মধ্যে তার জীবনবোধ তৈরি করার, বা এই যে কোনটা করা উচিত কোনটা করা উচিত না, এরকম কিছু গল্প আমরা ছোটবেলা থেকে পড়েছিলাম। মানসিক চর্চার জন্য আলাদা কোনো মনোবিদের দরকার হয় না, যদি বইয়ের ভেতরে দেখা যায়, বইয়ের সাথে বন্ধুত্বটা তৈরি হয়। একদমই ঠিক কথা আপু। মনের সুস্থতার জন্য আসলে বইয়ের বিকল্প মানে আমি আসলেই বই নেই। কিনবো, বই পড়বো, এই আনন্দেও যদি আমি এই আনন্দের কাছে যেতে পারি, তাহলে তো আমার আনন্দ খুঁজতে যাওয়ার দরকার নেই। আপু, আসলে খুবই সময় উপযোগী এবং খুবই চিন্তামূলক একটা কথা বললেন আপনি, ভালো লাগলো। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার বইয়ের জন্য শুভকামনা। অনেক ভালো লাগলো। আর বইমেলা মানে একটা ফাল্গুনের আবহাওয়া থাকে, ফাল্গুনের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে ফাল্গুনের শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ। দর্শক, এবার কথা বলবো একজন খুদে পাঠকের সাথে। মামুনি, তোমার নাম কি? তাসফিয়া। তাজপিয়া, তোমার বইমেলা কেমন লাগছে? ভালো লাগছে। বই কিনেছো? কি বই কিনেছো? বলো গল্পের বই। গল্পের বই। কি গল্পের বই? পড়ি, ভূত, কিসের? ছোট বুট। ছোট বোট। তোমার ভূতের গল্প পছন্দ?
দর্শক, আমরা আছি আজ প্রকাশনীর সামনে, কথা বলবো আরও একজন লেখক, ঔপন্যাসিক, নাট্যকারের সাথে, জুবায়েদ আহসান ভাইয়ার সাথে কথা বলবো। ভাইয়া কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনারা কেমন আছেন? আমি বেশ আছি। ভাইয়া, এবারের বই মেলায় আপনার নতুন বই এসেছে, আমরা জানতে পারলাম। বইগুলো সম্পর্কে আপনার মুখ থেকে শুনতে যাচ্ছি ছোট্ট করে। ওকে, এবার বইমেলায় আমার বেসিক্যালি দুটো বই এসেছে। প্রথম এসেছে মোটিভেশনাল স্পিকারের হইল মরিবার স্বাদ, আর আরেকটা হচ্ছে অকাল্পনিক। এ দুটোই উপন্যাস। এই মোটিভেশনাল স্পিকারের হলো মরিবার স্বাদটি একটু স্যাটায়ার ধর্মী উপন্যাস। এটা জুলাই গণ অভ্যুত্থানে আমাদের তথাকথিত ইনফ্লুয়েন্সারদের যে কিছু বিতর্কিত রোল ছিল, সো ওই ঘটনাগুলো আমরা এই উপন্যাসের মধ্যে পাবো। এটা একটু আমি স্যাটারের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, এবং সর্বোপরি এই উপন্যাসে আমরা জুলাই অভ্যুত্থানের আংশিক একটা ডকুমেন্টেশনও পাবো, ঘটনা প্রবাহের বর্ণনাও পাবো। আর অকাল্পনিক একটি খুবই সাধারণ একটি উপন্যাস, যেটিতে একটি ঢাকা শহরের একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের সুখ দুঃখ, আনন্দ, কষ্ট, ভালোবাসা এবং যদি বলেন ফাঁদে পড়ার গল্প। আচ্ছা ভাইয়া, একটা বই স্যাটায়ার টাইপের বললেন, স্যাটায়ার বোঝার মতো বা সেই বইগুলো আসলে নেয়ার মতন পাঠক বাংলাদেশে কীরকম আছে বলে আপনি মনে করেন? পাঠকরা তো স্যাটায়ার খুব, মানে আমি যখন ফেসবুকে লিখি আমার মোস্ট অফ দ্য লেখা একটু হালকা স্যাটায়ারিস্টিক হয়, এবং আমার তো দেখি ওখানে বেশ ভালো রেসপন্স আছে, এবং আমার বেশ ফলোয়াররা আছেন, তারা তো খুব বোঝেন। তো পাঠকরা বোঝেন না এটা বলা আসলে মনে হয় ঠিক না। পাঠকরা আমাদের চেয়ে অনেক বেশি জ্ঞানী। আমরা হয়তো দিতে পারিনি, তো আমি দেওয়ার চেষ্টা করছি, হয়তো আরও অনেকেই দিবেন। বাট স্যাটায়ার ইজ আ সাহিত্য আর কি, স্যাটায়ার একটা ফর্ম অফ সাহিত্য। একদম ঠিক বলেছেন ভাই। আমরা বুঝতে পারলাম তার মানে আপনার দুটো বই, দুটো মনে হয় একেবারে মানে বিপরীত ধর্মী প্রসঙ্গে লেখা, এবারে যে দুটো বই এসছে। হ্যাঁ, একদমই বিপরীত। মানে আসলে মোটিভেশনাল স্পিকারটা ছিল একটা সময়ের দাবি থেকে লেখা। জুলাই আগস্ট অভ্যুত্থানে আমাদের সমাজে যে আমাদের এখানে যেটা হয়ে গেছে, এর পরে বইমেলায় তার একটা ছাপ ডেফিনেটলি থাকবে। আমি স্যাটায়ার ধর্মী উপন্যাস লিখেছি, কেউ হয়তো প্রবন্ধ লিখবে, কেউ হয়তো আরও ভালো উপন্যাস লিখবে, যেটাতে মানে 2025-এর বইমেলায় ডেফিনেটলি এখানে এই মেলার ডকুমেন্টেশনটা অনেক বেশি করে থাকবে আমার ধারণা। সো থাকার কথা, এবং সেখান থেকে আমার প্রয়াস ছিল মোটিভেশনাল স্পিকার হইল মরিবার স্বাদ। ভাইয়া, আপনার পয়েন্ট অফ ভিউ শুনে আসলেই ভালো লাগলো। অনেকটা সময় দিলেন আমাদের, ধন্যবাদ, এবং আপনার বইগুলোর জন্য শুভকামনা রইল। আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক, কথা বলবো আরও একজন ক্ষুদে পাঠকের সাথে। তোমার নাম কি? আভা। আবার তুমি কেমন আছো? ভালো। আচ্ছা, বইমেলায় কি আজকে প্রথম এসেছো? না, আগেও এসেছি। এই বছরে আবার এসেছিলে এর আগে? না, গত বছর এসেছো, এই তো? আচ্ছা, কি বই কিনলে? আমি দুইটা বই কিনেছি, অনেক ভালো লেগেছে আমার। কিসের বই কিনলে? আমি মানে গল্পের বই কিনেছো নাকি ছড়ার বই, না কি বই কিনেছো? গল্পের বই কিনেছি। আচ্ছা ঠিক আছে, কিসের গল্প? ভূতের? না, মজার, পশু পাখির। পশু পাখির বই কিনেছো? আচ্ছা আপু, আপনার সাথে একটু কথা বলছি। আচ্ছা, বইমেলায় এবারকার পরিবেশ অনেকেই বলছেন যে আগের বছর বা বিগত 2 বছরের থেকে একটু আলাদা, সেরকমটা কি আপনার কাছে মনে হয়েছে বা মনে হয়নি? আপনার কাছে কি মনে হয়েছে সেটা একটু। হ্যাঁ, এবছর একটু তো আলাদাই। এই বছর অনেক গোছানো দেখতে পাচ্ছি, আগের বছর একটু ছিল। এই বছর ভালোই লাগছে। এখন মানুষজন কম, হয়তো রাশ আওয়ারে আরেকটু বেশি থাকে। আর ডিফারেন্স হচ্ছে, আগে যেমন শিশু চত্বরে দেখতাম শুরুতেই আপনার সিম্পুরের ওই স্টলটা ছিল, এইবার ওইটা দেখতে পাচ্ছি না, এরকম। আচ্ছা, ভালোই লাগছে সব মিলিয়ে। দর্শক, আমরা কথা বলবো এবার একজন মায়ের সাথে, যিনি তার মেয়ের সাথে ঘটে যাওয়া ট্র্যাজিক একটা ঘটনা বইয়ের মধ্যে লিপিবদ্ধ করেছেন, এবং তিনি নিজেই বইমেলায় বইটা বিক্রি করছেন। তার কাছ থেকে শুনে নিব তার না বলা গল্পগুলো। ম্যাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ম্যাম, আপনার যে বইটি এসেছে, ক্যামিলি কেন বেওয়ারিশ, নামের মধ্যেই লুকিয়ে আছেন অনেক না বলা গল্প। বইটি আপনার মেয়েকে নিয়ে লেখা আমরা জানি, আপনার মুখ থেকেই শুনবো ঘটনা কি ঘটেছিল,
কি লেখা আছে এতে, আপনার কি চাওয়া, সব কিছুই শুনবো আপনার কাছ থেকে। আসসালামু আলাইকুম দর্শকরা এবং আপু, আপনাকে ধন্যবাদ আমাকে যে এখানে আপনাদের আমাকে সহযোগিতা করার জন্য। তো এখানে ব্যাপার হয়েছে, আমার মেয়ে বাংলা কলেজের ছাত্রী, ও প্রেম করে বিয়ে করেছিল মনির নাম একটা ছেলেকে। তারপর ওর শ্বশুরবাড়ির ওরা মেনে নেয় নাই। তারপরে এক প্রকার ওকে নির্যাতন করতে করতে একটা গেটকে কেন্দ্র করে ওকে পিটাইয়ে মেরেই ফেলছে। তো ওর যখন শরীরে স্পট আছে, যার জন্য ওকে আমাকেও দেয় নাই, ওরা নিজেরও কবর 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 দেয় নাই। ওরা পুলিশেরকে টাকা দিয়ে ওরা বেওয়ারিশ করে দিয়েছে। এবং আমি আবার ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় জুরাইন কবরস্থান থেকে লাশ উঠিয়েছি। উঠানোর পরে যখন ওর শরীরে স্পটগুলো দেখা গেছে, নিজের হাড্ডি ভাঙা দেখা গেছে, তখনই আর কি যে পুলিশও আমার কেসে জড়াই গেছে। তারপরে পুলিশ কেন বেওয়ারিশ করলো, ডাক্তার কেন মিথ্যা অপমৃত্যুর রিপোর্ট দিল, সব কিছু মিলাইয়ে মামলা অনেক দিন চলছে। চলার পরে এটা 2005-এর ঘটনা। শেষ পর্যন্ত আমি যে আওয়ামী লীগের আমলে দেখলাম যে শেষ পর্যন্ত এই মামলাটা খালাস হয়ে গেল। কেন কি কারণে হয়ে গেল বুঝতে পারলাম না। এত বড় একটা ঘটনা, প্রত্যেকটা পেপার পত্রিকায় আসছে কে মিলি কেন বেওয়ারিশ, তারপরও কেন যে ওরা সবাই বেকসুর খালাস হয়ে গেছে, এই জিনিসটা আমার কোনো বুঝতে পারতেছি না আমি কেন কি কারণে খালাস হইলো। এইটাই আমি আবার তদন্ত চাই এবং বিচার চাই সবার কাছে, যে এই জিনিসটা যেন আবার তুলে ধরা হোক, কেন ওরা সবাই বেকসুর খালাস হয়ে গেল। 2005 থেকে 2025 এতটা লম্বা সময় ধরে এই লড়াইটাকে আপনি একাই করছেন? জি, আমি একাই করতেছি, কারণ আমি তো মা, যার যা সে বুঝে তার কি ব্যথা। দোয়া করবেন আমার বাচ্চা মেয়ের জন্য, যেন আল্লাহ যেন ওকে বেহেশত নসিব করে। যে আমরা চাই আপনি সুষ্ঠু বিচার পান। আপনি যে একজন মা হয়ে সন্তানের জন্য এত বছর ধরে এরকম কঠিন একটা লড়াই করছেন বিচার না পেয়ে, আপনাকে আসলেই স্যালুট। দর্শক, চলতে চলতে পেয়ে গেছি আরো দুজন পাঠককে, কথা বলবো তাদের সাথে। আপু কেমন আছেন? ভালো। আপনাকে, হ্যাঁ ভালো আছি। আপনাকে প্রথমে বলবো, আপনাকে খুবই সুন্দর লাগছে। আপনাকে দেখেই মনে হচ্ছে পহেলা ফাল্গুন খুব কাছে চলে এসেছে। হ্যাঁ, ফাল্গুনের একটা ভাইব আপনাকে দেখে পাওয়া যাচ্ছে। আচ্ছা, বইমেলায় কি এবার বইমেলায় কি আজকে প্রথম আসা হলো? জি। আচ্ছা, বই কিনেছেন কিনা বা কেমন বই পছন্দ? মাত্রই ঢুকলাম। কি ধরনের বই পড়তে পছন্দ করেন? বই একটা পড়া হয় না, আমার হাজবেন্ড বই হচ্ছে আমি পড়ি। আমি হচ্ছে টু বি অনেস্ট হচ্ছে বর্তমান এই জেনারেশনের যারা লেখক আছে এর মধ্যে সাদাত ভাই ছাড়া আমি হচ্ছে একটু আগের লেখকদের বই পড়তে বেশি পছন্দ করি। যেমন হচ্ছে হুমায়ুন আহমেদ স্যার, তারপর হচ্ছে শরৎচন্দ্র স্যার, ওনাদের বই আর কি বেশি পছন্দ। হুমায়ুন আহমেদ, শরৎচন্দ্র, ওনাদের আবেদন আসলে কখনোই কমার না, সবসময়ই থাকবে। আচ্ছা, এবারের বইমেলার আমেজ বা স্টলগুলো আলাদা বা বইমেলার আমেজটাই অন্যরকম অনেকেই বলছেন, কথাটার সাথে কি একমত বা আপনার কাছে কি মনে হচ্ছে? জি, আসলে বইমেলাতে মোটামুটি 2015 বা 16 সাল থেকে রেগুলার আসা হয় প্রতি বছর। তো এই বছর স্টলগুলো একটু অন্যরকম, হচ্ছে একটু সৃজনশীল প্রতিবারের তুলনায়, এবং আশি করে আসা হয়নি। তো আজকে প্রথম আসলাম এবং সব কিছু মিলিয়ে ভালো লাগতেছে। স্বাধীনতার একটি আমেজ পুরো বইমেলাতেই পাওয়া যাচ্ছে আর কি। একটা ফাল্গুনের আমেজও পাওয়া যাচ্ছে, আমাদের বইমেলার আমেজ তো আছেই, পাশাপাশি সামনে ভালোবাসা দিবস, সেই আমেজটা রয়েছে। আর আপনারা দুজন একসঙ্গে এসেছেন, তো ভালোবাসা দিবস উদযাপন আজকেই হয়ে যাবে হয়তো। ঠিক আছে, ভালো থাকবেন, সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে আমরা আছি অন্য প্রকাশে, কথা বলবো কবি ও লেখক মালিক মোস্তাকিমের সাথে। ভিন্নধর্মী কবিতার বইয়ের নাম এবং ভিন্নধর্মী কবিতার জন্য যার কবিতা প্রেমিকদের কাছে যার একটা আলাদা খ্যাতি রয়েছে। ভাইয়া কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। ভাইয়া, এবার বইমেলায় আপনার নতুন বই এসেছে, আমরা জানি, আধেক জীবন আধেক ধুলো। বইটা সম্পর্কে আপনার মুখ থেকেই শুনতে চাচ্ছি। আধেক জীবন আধেক ধুলো এটি এবছরের নতুন বই এবং কবিতার বই হিসেবে এটি আমার 7ম বই। এর আগে 7টি কবিতার বই আমার রয়েছে, এখান থেকে অন্য প্রকাশ থেকে এটি 3য় বই, আধেক জীবন এবং আধেক ধুলো। এই বইটি সম্পর্কে যদি বলি, যে এই বইটিতে আমি এই সময়ের যে যন্ত্রণা সেটিকে ধরবার চেষ্টা করেছি। বিশেষ করে আমাদের জীবন এখন নানানভাবে বিক্ষিপ্ত এবং আমরা ওই জীবন যন্ত্রণার ভিতর দিয়ে যাচ্ছে এক ধরনের, তো সেই বিষয়গুলোকে আমি কবিতায় ধরবার চেষ্টা করেছি। এবং একই সাথে আমি প্রাকৃতিক যে বিভিন্ন অনুষঙ্গগুলো, সেই অনুষঙ্গগুলোকে ডিফারেন্টলি ভিন্ন একটি ভাষায়
উপস্থাপন করার চেষ্টা করেছি। ভাই, আপনি কি মানে আমি কি তাহলে বলতে পারি যে আপনি জীবনমুখী কবিতাই বেশি লেখেন? বা গত বছর একটা বই ছিল সেলাই করা হাওয়ার গান, তো সেটাও কি এরকমই জীবনমুখী কবিতা নিয়ে লেখা? ওই নামটাও কিন্তু ভীষণ অন্যরকম, ইউনিক। জি, দেখেন কবিতা আসলে জীবনমুখী, আমাদের জীবনের বাইরে আসলে কোনো কবিতা নেই। তো আমরা চেষ্টা করি কবিতায় জীবনটাকে একটু নতুন করে আঁকবার জন্য। হ্যাঁ, আমি যদি ভুল না জেনে থাকি আপনার লেখাটা শুরু হয়েছিল নাটক দিয়ে। কবিতার প্রতি ভালোবাসাটা আসলে কখন তৈরি হয় বা কখন বুঝলেন যে কবিতাতেই আপনি পাকাপোক্তভাবে আপনার ভালোবাসাটাকে এখানেই আপনি প্রতিষ্ঠিত করবেন? না, এটি সত্য যে নাটক দিয়ে আমার লেখালেখি শুরু। এরপরে আমি আস্তে আস্তে কবিতায় চলে আসি। আপনি জেনে থাকবেন যে আমার কিন্তু 3টি উপন্যাস রয়েছে। আমি মাঝখানে উপন্যাসে লিখেছি, কিন্তু কবিতার প্রতি আসলে এতটাই ভালো লেগেছে এবং এক ধরনের প্রেমে পড়ে গিয়েছি যে আমার কাছে মনে হয়েছে কবিতায় আসলে আমার মূল জায়গা। কবিতাতে আমি যতটা স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি নাটক কিংবা উপন্যাসে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। কিন্তু আমরা এখন যে জেনারেশনটা, আগে আমরা মানে এখনো দেখি যে কবিতার পাঠক একটা জেনারেশন পর্যন্ত সীমাবদ্ধ হয়ে আছে এখনো। আর নতুন জেনারেশনকে আসলে কবিতার প্রতি ভালোবাসা তৈরি করার জন্য তাদের মধ্যে মানে কি করা যায়, এটা আপনার কাছে কি মনে হয়? দেখেন, কবিতা কিন্তু অন্যান্য যে মাধ্যমগুলো রয়েছে, উপন্যাস কিংবা গল্প কিংবা প্রবন্ধ, তার সাথে একটু ব্যতিক্রম। কবিতার পাঠক কিন্তু আলাদা। কবিতা অনেকেই 1-2টি কবিতা পড়ে ভিতরে ঢুকতে পারে না, অথবা ভিতরে ঢোকার জন্য এক ধরনের একটি প্রিপারেশন কিন্তু লাগে। কাজেই কবিতার পাঠক যারা, তারা সবসময় নির্বাচিত ছিল। আর আপনি যেটি বলেছেন যে কবিতার পাঠক আমরা কিভাবে বাড়াতে পারি, সেটি অনেক বড় একটি প্রশ্ন আমি মনে করি। যে কবিতা যার ভিতরে নাই, যার ভিতরে কাব্য নেই, যার ভিতরে কবিতার লালন নেই কিংবা চর্চা নেই কিংবা যাপন নেই, তার কিন্তু কবিতা আসলে ভালো লাগবে না। কাজে কবিতার পাঠক, আমার মনে হয় যে সরাসরি কোনো মাধ্যম নেই যে কবিতার পাঠক আমরা বাড়াতে পারি। আমরা আমাদের আগামী প্রজন্মকে যতটা শিল্প মনস্ক করতে পারবো, যতটা সাহিত্য মনস্ক করতে পারবো, তাদের ভিতর থেকে আসলে আমাদের এই কবিতার প্রতি যে ভালোবাসা, যে অনুরাগ, সেটা আসলে তৈরি হয়ে যাবে। আমার মনে হয় যে আমাদের আগামী প্রজন্মকে আমরা যদি সাহিত্যমুখী করি, শিল্পমুখী করি, তাহলে সেখান থেকেই কবিতা তারা পছন্দ করবে এবং কবিতার পাঠক তৈরি হবে। আর কবিতা হচ্ছে একটি উৎকৃষ্ট মাধ্যম। যে কবিতা পড়তে হলে কিন্তু এক ধরনের প্রিপারেশন লাগে। আমি যেটা আগে বলেছি যে এর সাথে আপনার অতীত অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে, এর সাথে আপনি যে জীবনটি যাপন করেন সেটি আসলে বোঝার একটি বিষয় রয়েছে, এবং আপনার চিন্তার যে ফ্যাকাল্টি, সেটি কিন্তু নতুন করে তৈরি করবার একটি বিষয় রয়েছে। কাজেই কবিতা বুঝতে হলে এই সমন্বিত একটি প্রয়াস কিন্তু আসলে লাগবে। তো আমি মনে করি যে এখন কবিতার পাঠক কমে গেছে ঠিক তা না। এখন যে ডিজিটাল মাধ্যম, সোশ্যাল মিডিয়ার মাধ্যম, এখনও আপনি দেখবেন যে আমরা যে কোনো সংকটে, সম্ভাবনায় আমরা কিন্তু কবিতার কাছে ফিরে যাই। আমাদের ভালো লাগলেও আমরা কবিতার একটি লাইন উচ্চারণ করি, আবার আমাদের যখন খারাপ লাগে তখন কিন্তু আমরা একটা কবিতার লাইন উচ্চারণ করি। কাজে আমি বলবো যে কবিতার পাঠক কমে গেছে বা কবিতার পাঠক নেই, সেটা আসলে ঠিক নয়। এখনো কবিতার পাঠক রয়েছে। তবে আমরা যদি উৎকৃষ্ট কবিতাটি দিতে পারি, যে কবিতাটি মানুষ চায়, যেটি তার হৃদয়ের কথা বলবে, যেটি তার মনের কথা বলবে, এরকম লেখাটি যদি আমরা পাঠককে দিতে পারি, তাহলে আমার মনে হয় নিশ্চিতভাবেই পাঠক সেটি গ্রহণ করবে। কবিতা লিখে আসলে চাইলে পৃথিবী বদলে ফেলা যায়। মানুষের শুধু মন বা চিন্তা না, পৃথিবী বদলে ফেলা যায়। আমরা জানি যে হ্যাঁ, পৃথিবী বদলানো তো যাই। পৃথিবীর সবচেয়ে বড় বড় যে পরিবর্তনগুলো, আমাদের মানব সভ্যতার যে বড় বড় পরিবর্তনগুলো, সেগুলো কিন্তু কবিতার অনেক বড় ভূমিকা রয়েছে। সকল সংগ্রামে, সকল আন্দোলনে, সকল ক্রাইসিসে কবিতায় কিন্তু মানুষকে মুক্তির পথ দেখিয়েছে, কবিতায় মানুষকে জাগিয়েছে, এবং জাগরণের যে সূত্রটি, সেটি কিন্তু কবিতায় তৈরি করেছে। জি ভাইয়া, আপনার মতামতের জন্য ধন্যবাদ এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার বইয়ের জন্য শুভকামনা রইল। আপনাকে ধন্যবাদ, এবং আপনার সাথে যারা রয়েছে সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আমরা এই মুহূর্তে আছি মিজান পাবলিকেশনস এর সামনে। কথা বলবো একই সাথে একাধারে অভিনেত্রী, গায়িকা এবং ঔপন্যাসিক রৌনক বিশাখা শ্যামলী আপুর সাথে। আপু কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আপু, এবার বইমেলায় আপনার 2টো উপন্যাস প্রকাশিত হয়েছে। 3টি, আচ্ছা 3টি বই সম্ভবত আপনার হাতে রয়েছে। হ্যাঁ, 3টি বই সম্পর্কে ছোট ছোট করে আমাদের কিছু বলবেন। আমার হাতে এখন
রয়েছে পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, এটার ৪র্থ সংস্করণ চলছে। এছাড়া রয়েছে তুমি নয়নতারা, এটাও ৪র্থ সংস্করণ চলছে। এবং এবারের বইমেলায় আমার এই দুটো বইয়ের পাশাপাশি, যেহেতু এই দুটোর ব্যাপক কাটতি, এই দুটো পাবলিকেশনস থেকে নতুনভাবে আবার করা হয়েছে এবং সেই সঙ্গে নতুন এসেছে প্রিয়তমা শ্যামলী। প্রিয়তমা শ্যামলী নিয়ে আমি একটু বলতে চাই, যেহেতু এই দুটো গত 2 বইমেলাতে ভীষণ জনপ্রিয়তা পেয়েছে। প্রিয়তমা প্রতিটি নারীর জীবনে একটা খুব রমণীয় একটা শব্দ। প্রিয়তমা, প্রতিটি নারী তার মনের ভেতর একজন প্রিয়তমাকে ধারণ করে এবং সে তার অবচেতন মনে প্রিয়তমা হতে চায়। কোনো একটা পুরুষের কাছে প্রিয়তমা কে শুধু আমি এখানে মিন করছি না, একটা নারী তার সমগ্র জীবনে, তার সাংসারিক, ব্যক্তিগত, তার কর্মজীবনে, রাজনৈতিক জীবনে প্রতিটা সেক্টরে সে নিজেকে প্রিয়তমা জাহির করতে চায়। প্রিয়তমা হয়ে ওঠার এই যে নিরন্তর জার্নি একটা মেয়ের, একটা নারীর, সেটাই আমি এখানে উপন্যাসে তুলে আনার চেষ্টা করেছি। যেহেতু এটা আমার 3য় উপন্যাস, এখানে আমি আমার নামকরণে আমি আমার নিজের নামটি ব্যবহার করেছি একটি রূপক অর্থে, যেহেতু আমার নাম রৌনক বিশাখা শ্যামলী। আমি আশা করছি যে বর্তমান জেনারেশন এই প্রিয়তমা শ্যামলী উপন্যাসটা লুফে নিবে, কারণ তাদের জীবনের সঙ্গে অনেক অনেক রিলেট করতে পারবে। ভালো লাগলো আপু, অসম্ভব শুভকামনা আপনার বইগুলোর জন্য। আমি অন্য একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আমরা তো জানি আমাদের উপর দিয়ে অনেক ধরনের ঝড় ঝাপটাই গেল, তো এবারকার বইমেলা অনেকেই বলছেন যে অন্যবারের থেকে আমেজটা একদম আলাদা, স্টল থেকে শুরু করে সবকিছুই। তো আপনার কাছে কি মনে হচ্ছে, পাঠক উপস্থিতি বা বইমেলার আমেজ কি ভিন্ন নাকি একই রকম আপনার কাছে মনে হচ্ছে? না, আমার কাছে ভিন্ন কিছুই লাগছে না। এই জন্য লাগছে না, দেখেন প্রতিকূলতা মানুষের জীবনে থাকবেই, মানুষ ভুল থেকে শিক্ষা গ্রহণ করে। কোনো কিছুতে এত হতাশ হওয়ারও কিছু নেই, এত অস্থির হওয়ারও কিছু নেই। আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো নিশ্চয়ই কোনো ভালো আমাদের জন্য নিহিত রয়েছে, আমরা সেটাকেই খোঁজার চেষ্টা করি, নেগেটিভিটিগুলো বাদ দিয়ে। খুবই পজিটিভ চিন্তা ভাবনা আপু, আপনার ভালো লাগলো। বইমেলা নিয়ে আপনার প্রত্যাশা ছোট্ট করে জানান। বইমেলা নতুন পাঠক আসছে, নতুন পাঠক আমার তৈরি হয়েছে, এটাই তো একজন নতুন রাইটার হিসেবে আমার জন্য অনেক বড় পাওয়া। এটা দেখেন আমার 3য় উপন্যাস, পাশাপাশি আমার পাবলিকেশনস আমার পুরনো 2টা উপন্যাসও রেখেছে এবং বলছে যে এটা এই দুটোরও কাটতি রয়েছে। এটা কিন্তু আমার জন্য অনেক বড় পাওয়া। আমি অনেকটাই সৃষ্টিকর্তার উপর সবসময় পুরোটাই মানে বিশ্বাস করি যে প্রিয়তমা শ্যামলী, পৃথিবীতে প্রেম বলে কিছু নেই এবং তুমি নয়নতারাকে ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ। এবার আজকে তো প্রথম শুক্রবার, আমি আশা করছি পাঠক আসবেন এবং প্রিয়তমা শ্যামলীকে আপন করে নেবেন এবং সেই জন্য প্রিয়তমা শ্যামলী অপেক্ষা করছে পাঠকদের জন্য। সবগুলো বই এবং আপনার জন্য অসম্ভব শুভকামনা রইল। আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, CV24 কেও ধন্যবাদ। আসলে বইমেলায় যত সময় থাকি না কেন, সারাদিন থাকলেও মনে হয় যদি আরও একটু সময় থাকতে পারতাম, কিন্তু বিদায় তো নিতেই হবে, ঠিক যেমনি বিদায় নিচ্ছে সূর্যের আলোটাও। দর্শক, বইমেলার আনন্দটাকে, বইমেলার আমেজটাকে চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরতে। যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, সেটাই হবে আমাদের সার্থকতা। CV24 এর সাথে থাকতে ভিজিট করুন www.cb24tv.com, ফলো করুন আমাদের ফেসবুক পেজ CB24 TV এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল CB24 TV অফিসিয়াল। দর্শক, দেখা হবে অন্য কোনো আয়োজনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।